আমরা শোকিত রঞ্জন বিশ্বাসের বাড়িতে এসেছি। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বিভিন্ন মিডিয়াতে যা প্রচার করা হচ্ছে তা কতটা সত্য? শোকিত রঞ্জন বিশ্বাস বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশের মানুষ, তার বংশের লোকেরা এখনও ওপারে আছেন, অনেকে এপারে চলে এসেছেন। তো ঠিক কেমন আছে? ফোনে তো নিয়মিত কথা হয়, তো কেমন আছে সেটা জানার চেষ্টা করব। শোকিতবাবু, দেখুন, বাংলাদেশের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে যে প্রচারটা করছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই প্রচারের সত্যতা তেমন কিছু নেই। সাধারণভাবে পাক ভারত উপমহাদেশে সংখ্যালঘুদের কিছু সমস্যা থাকে, সেটা আগেও ছিল, এখনও আছে, হয়তো আরও কিছুকাল সামনে আগামী দিনে থাকবে। সেইটা বাংলাদেশে, ভারতে, পাকিস্তান সব জায়গাতেই এটা আছে, কখনো কম হয়, কখনো বেশি হয়। ফলে আমি সেইটুকু বাদ দিয়ে বলি না, আপনার সঙ্গে ফোনে কথা হয় তো আপনার আত্মীয়, আমি সেই স্বাভাবিক ঘটনাটুকু বাদ দিয়েই বলছি যে যেটা প্রচার করা হচ্ছে যে এই মুহূর্তে বা ইউনিট সরকার ক্ষমতায় আসবার পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর অবিচার হচ্ছে, এই যে ব্যাপারটা বিশেষভাবে প্রচার হচ্ছে, যেটা বিশেষ ঘটনা হিসেবে দেখানো হচ্ছে, এই রকম কিছু ঘটছে বলে আমার মনে হয় না। এখন আমার মনে হওয়ার ব্যাপারটা কাল্পনিক বিষয় নয়। আমি রেগুলার বিভিন্ন জেলাতে, মানে সাবেক সেই 19 জেলার বিভিন্ন জেলার কথা বলছি, বিভিন্ন জেলাতে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে নিয়মিত কথা হয়। এমনকি আমি এর মধ্যে মাস দেড়েক আগে একবার বাংলাদেশে ঘুরেও এসেছি। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, বিয়ের অনুষ্ঠানে। আমার এক নাতি, ইঞ্জিনিয়ার ছেলেটি, তার বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। তাদের কলেজের, ইউনিভার্সিটির বন্ধুবান্ধব প্রায় সারা দেশে ছড়িয়ে আছেন, বেশিরভাগই হিন্দু, তারাও এসেছিলেন। ফলে এক জায়গাতে আমি অনেকগুলো বড় বড় শহরের খবরাখবরও পেয়েছি, সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে আমার মনে হয়েছে যে সেখানকার ঘটনা যা ঘটছে সেটা অস্বাভাবিক কিছু নয়। কিছু ঘটছে না আমি তা বলছি না, সেটা সব দেশেই সবসময় কিছু হয়, আলাদা তেমন কোনো উল্লেখ করার মতো ঘটনা ঘটছে না। দু একটা ঘটনার কথা যেটা উল্লেখ হয়েছে সেটা অধিকাংশই হচ্ছে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা করেছে। সেটা মুসলমানের বাড়িতেও হয়, মুসলমানদের ক্ষেত্রেও হয়। প্রচারটা হচ্ছে মুসলমানদেরটা বাদ দিয়ে হিন্দুদেরটা। এটা অস্বাভাবিক কিছু সে দেশে ঘটছে বলে আমার মনে হয় না। হিন্দুরা কি বলছেন? আপনি যখন কথা বলছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনাকে কি জানাচ্ছে, বা আপনার পরিবারের লোকেরা কি বলছেন? দেখুন, আমার পরিবারের লোক, আমি মাস তিনেক আগে ঢাকাতে একটা অনুষ্ঠানে গেছিলাম। সেই অনুষ্ঠানটা ছিল মানে ঢাকা শহরে প্রথম আম্বেদকর জয়ন্তী। বাংলাদেশের দলিতরা এটাকে অর্গানাইজ করেছিলেন। তো তারাও সারা দেশের লোকজন সেখানে এসেছিলেন, তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। তারা যেটা বলছেন যে তারা সেখানে ভালো আছেন। আমি তখন প্রশ্ন করলাম যে আমাদের এখানে আমরা তো টিভি দেখে মনে হচ্ছে যে অর্ধেক হিন্দুই বোধহয় বিপদগ্রস্ত হয়ে গেছে। বলছে যে আমরাও ভারতের বা বাংলাদেশে, এই ভারতের বা কলকাতার টিভি দেখে জানতে পারছি যে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। ওখানকার হিন্দুরাই বলছেন, মানে আমার মেজদাই বললেন যে তোমাদের ওখানকার খবরেই জানতে পারছি যে আমরা আক্রান্ত। তো এই প্রশ্নটা তো আছে যে আপনারা চলে এসেছেন এপারে, এসে খুব ভালো আছেন, অনেক হিন্দু সংখ্যালঘু ভাইরা ওখানে আছেন, তো আপনারা চলে এলেন কেন? এত ভালো থাকছেন তো। শুনুন, এই চলে আসা ব্যাপারটা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে হিন্দু নির্যাতনের অন্য কোনো যুক্তিসঙ্গত তথ্য কেউ হাজির করেন না। শুধু বলেন যে 27 ভাগ হিন্দু ছিল, এখন কেন 7 ভাগ, মানে এইটাই হচ্ছে একটা যুক্তি।
এইবারে কেউ আর তলিয়ে দেখতে যান না, এই চলে এসেছেন মানেই মুসলমানের অত্যাচার, এইটাই তাদের বক্তব্য। কিন্তু আমি যেটা বুঝি, এবং আমি এটা বিস্তারিত একটা পুস্তিকায় লিখেছি, দেশভাগ, দাঙ্গা এবং দেশত্যাগ পুস্তিকাটার নাম। তাতে আমি যেটা বলেছি, এবং এটাই আমার অনুভব, যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দুরা আসেন এর মূল কারণ হলো একটা মানসিক সমস্যা। 30-এর দশক থেকে তখন অবিভক্ত বাংলা একটা প্রচার শুরু হয়। তখনকার যে মিডিয়া ছিল, যুগান্তর, আনন্দবাজার, স্টেটসম্যান, অমৃতবাজার, সব যে কাগজগুলো, তাতে একটা প্রচার শুরু হয় যে মুসলমান মানে হচ্ছে একটা দৈত্য, মুসলমান মানে একটা খারাপ, এরকম একটা প্রচার 30-এর দশক থেকে শুরু হয়। এবং তারপরে বাংলা ভাগ ইত্যাদি ইত্যাদি ঘটেছে। এবং সেই যে প্রচারটা মুসলিমদের সম্পর্কে হয়েছিল, একটা দানব হিসেবে চিত্রিত করার একটা পরিকল্পনা হয়েছিল। 46-এর দাঙ্গাটাকেও সেই ইয়েতে উল্লেখ করা হয়। সরওয়ার্দী তখন এখানকার প্রিমিয়ার ছিলেন। নোয়াখালীর দাঙ্গাটার উল্লেখ করা হয়। আসলে দাঙ্গাটা কিভাবে হয়েছিল, কত মুসলমান মারা গেছেন, কত হিন্দু মারা গেছেন, এইসব তথ্য তো সাধারণ মানুষ জান না। যেমন একেবারে নির্ভরযোগ্য তথ্য কলকাতার দাঙ্গায় বলছে 5,000 লোক মারা গেছেন, 4,000ই মুসলমান মারা গেছেন। মানে আমি বলছি এটা জয়া চ্যাটার্জি বা এদের যে গবেষণা লব্ধ যে বই, তার কথা। তো সেই সব জায়গা থেকে মুসলমানদের যেভাবে চিত্রিত করা হয়, সেইটাই একটা মানসিক সমস্যা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের হিন্দুদের তৈরি ছিল। তারা ওই দেশটাকে কোনোদিন নিজের দেশ বলে ভাবতে, আমি সবার কথা বলছি না, আমি অধিকাংশ লোকের কথা বলছি, ওইটাকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। ভারতটাই তারা নিজের দেশ মনে করেন। ফলে কিছু একটু সমস্যা হলে, এখানকার বলেনি, যে কোনো সমস্যা কিছু একটা হলেই তারা মনে করেন যে তার সমাধান হচ্ছে দেশত্যাগ। মানুষ এই কারণেই দেশত্যাগ করেন। আপনি কি কারণে করলেন? দেখুন, এইগুলো আপনি আমার কথা জিজ্ঞেস করছেন, আসলে এইগুলো ব্যক্তির সমস্যা, তো কারোর কোনো বিশেষ সমস্যা হতেই পারে, কিন্তু আমি সাধারণ সমস্যার কথা বলছি। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি মুসলমানদের অত্যাচারে বা তাদের ভয়ে তাড়া খেয়ে এসেছি, এরকম ব্যাপারটা নয়। আমি চলে এসেছিলাম, একটা হচ্ছে আমাদের পরিবারের একটা বড়দা বড়দি, তারা চলে এসেছিলেন। মা বাবারও একটা ইয়ে ছিল যে ছেলেমেয়েরা ইন্ডিয়াতে চলে যাক, একটা ইয়ে ছিল। ওই যে একইভাবে মা বাবার একটা ইয়ে ছিল, ভারতটাই বোধহয় সেখানে গেলেই ভালো থাকবে, একটা আশঙ্কা সেই সময় থেকে হিন্দুদের মনে তৈরি হয়। এখন এই যে আশঙ্কা যেটা বলছেন, পাকিস্তান হওয়ার পরে বা ভারত ভাগ হওয়ার পরে 76-77 বছর পরে আজকে প্রমাণ হয়ে গেছে যে সেই ভয়টা, সে আশঙ্কাটা অনেকটা কিন্তু ভূতের ভয়ের মতো। মানুষ ভয় পান, কিন্তু সে ভয়টা বাস্তব না। কারণ সেরকম কোনো দাঙ্গা হাঙ্গামা, বিশেষ করে 71 পরে সেরকম কোনো দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশে ঘটেনি। মানে বিশেষ করে মানে একবার একটা ভোলাতে একটা ঘটনা ঘটেছিল, কয়েকজন লোক মারা গেছিলেন, কয়েকজন মানে সে ডাবল ডিজিট নয়। হ্যাঁ, তাছাড়া মানুষ মারা গেছেন এরকম দাঙ্গা হাঙ্গামা চট্টগ্রামে কিছু বৌদ্ধদের সাথে, চাকমাদের সাথে কিছু টুকটাক ঘটনা ঘটেছে। মানে সে একেবারে খুব লিমিটেড পকেটে এই দুটো ঘটনা ঘটেছিল। না হলে বাংলাদেশে আসলে দাঙ্গা বলতে যে আমরা ভারতের লোকে বুঝি, যেটা দাঙ্গা মানে 200-500 লোক মারা গেল, 1200 লোক, 2000 লোক মারা গেল। আপনি নেলির দাঙ্গা যদি বলেন, যেটা বলা হয় নেলি মানে আসামের নেলি, 5000 মুসলমানকে কচুকাটা করেছিল। গুজরাট দাঙ্গা যদি বলেন, সেটা সরকারিভাবে 1200 লোক মারা গেছে, মুসলমান মারা গেছে, সেখানে অন্তত 2000 মুসলমান মারা পড়েছেন। জামশেদপুর দাঙ্গা, মিরাট, ভাগলপুর, বম্বে দাঙ্গা, এইসবগুলো, মুজাফফরপুর, এইসব দাঙ্গা, ইভেন আপনাদের এই কি মসজিদ আপনাদের মুর্শিদাবাদে কাটরা মসজিদ, তো এই জাতীয় কোনো ঘটনা 2-3জন লোক মারা গেছেন এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি। ওই দুষ্কৃতীরা কোনো একটা ঘটনাকে উপলক্ষ করে কিছু লুটপাট করার চেষ্টা করে। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে একটা মন্দিরে ঢিল মেরে মূর্তি। আপনি বলছেন যে আপনার যারা আত্মীয়রা আছেন, কে আছেন আপনার ওখানে? আমার ওখানে আমরা 8 ভাই বোন, আমরা 7 ভাই বোন এদেশে চলে এসেছি। আমার ইমিডিয়েট বড় যে দাদা মেজদা, সে ওখানে আছে, একটা হাই স্কুলের শিক্ষক ছিলেন, এখন রিটায়ার করেছেন।
মা বাবা স্কুল শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন, তারা ওখানে কোনো দিন তারা এখানে আসতে চাননি। আমাদের পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কখনো আসতে চান, এসেছেন 5 দিন 10 দিন থেকেছেন, চলে গেছেন, তারা এখন মারা গেছেন। তো তারা কখনো দেশ ছাড়েননি। এখন দাঙ্গা হাঙ্গামা, তারা ভালো আছেন বলছেন? ভালো আছেন। আমার মেজদা ওখানে আছেন, ওখানে একটা বড় এলাকা জুড়ে, মানে আপনি বলেন 20-30-40টা গ্রামের লোকে তাকে চেনে, যে কোনো ঘটনায় ডাকে। কলেজ আছে, কলেজে গভর্নিং বডির মেম্বার থাকেন, স্কুল, কলেজ, গার্লস স্কুল, হাই স্কুল থাকে, তার ইয়েতে থাকেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন। আমি গেলেও দেখেছি তারা আসেন দেখা করতে, কথা বলেন। তার মেয়ে জামাই তারা কলেজে পড়ান, স্কুলে মেয়েরা পড়ান, ঢাকাতেই আছেন, অন্যান্য শহরে আছেন, ভালো আছেন, কোনো সমস্যা নেই। একটা প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি, শকীতি রঞ্জন আমি কেন চলে এসেছি, আসলে আমার হচ্ছে মা বাবা এইভাবে পাঠিয়ে দেওয়ার একটা ছিল। আমরা যখন এসেছি তখন তো আমরা ছাত্র, তখন তো আসলে নিজের ইচ্ছা অনিচ্ছা ব্যাপারটার মূল্য অত থাকে না। ছাত্র অবস্থায় যা সবারই হয়, মা বাবার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটাই মূল থাকে। এবং মা বাবা ওই সাধারণভাবে যেটা হয় যে এদেশ থেকে ও দেশে চলে গেলেই ছেলেমেয়েরা ভালো থাকবে, সেই কারণেই আসা। আর আমার আরেকটা সমস্যা ছিল, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযোদ্ধা থাকার পর আমরা ওই এলাকাতেও কিছু কাজকর্ম করছিলাম। মানে ওই তখন একটা বড় ক্রাইসিস, রেশন ডিলাররা চুরি করে, সে সমস্তগুলো নিয়ে আমরা কিছু কাজ করেছি। মানে রেশন ডিলারকে ধরেছি, ছাত্র অবস্থায় যা হয় তাদের মাথা মুড়ে গলায় ওই টিন ঝুলিয়ে দিয়ে ঘুরিয়েছি। এখন এইসব লোকজন তো সব এলাকার মোড়ল মতো বলল, তারা নানান রকম, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, মুজিবুর রহমানের আমলে আমরা ছাত্র ইউনিয়ন করতাম। আমরা তখন তো পার্টি ব্যাপারটা এরকম নয়, বামপন্থী চিন্তাভাবনা ছিল আমাদের। আমরা সেই বামপন্থীর তরফ থেকেই আমরা মুক্তিযোদ্ধা হয়েছিলাম, আসামে আমাদের ট্রেনিং হয়েছিল। তো ফলে একটা পুলিশি হয়রানি করার তারা একটা চেষ্টা, আমি ব্যক্তিগতভাবে আমার নিজের কথা বলছি, যে আমাকে পুলিশকে দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছিল। তো এই সমস্ত নানান রকম ইয়ে থেকে মা বাবা বেশি করে জোর করে এদেশে আমাকে পাঠিয়ে দেন। তো একটা প্রসঙ্গ বলে রাখি, শকীতি রঞ্জন বিশ্বাস বিশিষ্ট দলিত নেতা, বহু লেখা দলিতদের ওপরে, মতোয়াদের ওপরে, বাঙালি উদ্বাস্তু, হিন্দু বাঙালি উদ্বাস্তু যারা আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় আছেন, তাদের নিয়ে আইনি লড়াই, লেখালেখি করা, সরকারের উপর প্রেশার তৈরি করা, এই কাজগুলি করছেন। সেই সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে তিনি বড় ভূমিকা পালন করে আসছেন কয়েক দশক ধরে। আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে দেশভাগের পর মুসলিমরা পাকিস্তানে যাওয়ার হিড়িক শুরু করে দেয়। অনেকের মনে হয়েছিল ভারতবর্ষ নয়, পাকিস্তানই হয়তো সেফ জোন, অনেকে ওপার বাংলায় চলে যায়। বড় বড় ঐতিহাসিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তারা ঢাকায় চলে যায়, বাংলাদেশে চলে যায়, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বা পাকিস্তানে চলে যায়। একেবারে আসামের করিমগঞ্জ থেকে শুরু করে, শিলচর থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায়। নদিয়া একসময়ে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত ছিল, সে মুসলিম এখন কিন্তু ওখানে সংখ্যালঘু, অর্থাৎ বিরাট অংশ চলে যায় ওপারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ওপার বাংলা থেকে যেমন এপার বাংলাতে মানসিক কারণে হিন্দুরা এসেছে, তেমনই মানসিক কারণে অনেক লক্ষ লক্ষ মুসলিম বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে চলে গেছেন। আমাদের আলোচনার বিষয় সেটা নয়। আমরা জানতে চাই ভারতবর্ষের সংখ্যালঘু যেমন আছেন, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যালঘুরা আছে। সংখ্যালঘুরা নির্যাতিত হলেই আরেকজন সংখ্যালঘুর উচিত, আরেকজন সংখ্যাগুরুর উচিত প্রতিবাদ করা, পাশে দাঁড়ানো। সরকারের এক্ষেত্রে বিরাট ভূমিকা থাকে। আমরা সেই উদ্দেশ্য নিয়েই আজকে শকীতি রঞ্জন বিশ্বাসের কাছে জানতে চেয়েছি বাংলাদেশে ঠিক কী চলছে। যদি সত্যি নির্যাতনের ঘটনা ঘটে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু নির্যাতনের গল্প ফেদে রাজনৈতিক স্বার্থসিদ্ধির যদি কোনো চেষ্টা করা হয়, সেটা কিন্তু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উভয় সম্প্রদায়ের জন্যই ক্ষতিকর, এমনকি দেশের জন্য ক্ষতিকর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর। সেই রকম কোনো ক্ষতিকর ঘটনা যাতে না ঘটে, সবার ভিতরে যদি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, মায়া, প্রীতি, বন্ধন থাকে, তার জন্যই আমাদের এই আজকের আলোচনা। আপনার কাছ থেকে জানতে চাইব যে মতুয়ারা যারা ওপার থেকে চলে এলেন, এখান থেকে যেসব মুসলিমরা গেছেন বাংলাদেশে, তাদের তো নাগরিকত্ব দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার, তারা তো সব নাগরিক, কিন্তু ওপার থেকে যারা এখানে এলেন তাদের তো অনেকের নাগরিকত্ব এখনও হলো না। দেখুন, আমি
বোধহয় 19 সাল হবে, আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা আলোচনা সভায় ইনভাইট করেছিলেন, এবং সেটা ছিল তখন ওই আসামে যে এনআরসির ব্যাপারটা নিয়ে খুব চলছে। তা আমি ওখানে আমার বক্তৃতা মানে প্রায় 2 ঘন্টা আমি বলেছিলাম, মানে যেটা বলার কথা ছিল না। তা তারপরে ওখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব সিনিয়র প্রফেসর যারা থাকে না, এক একটা বিশ্ববিদ্যালয়ে 2 জন 3 জন 4 জন খুব নাম করা সবাই শ্রদ্ধা করেন জ্ঞানী গুণী মানুষ, এরকম 2 জন 3 জন ছিলেন। তার 2 জন তারা মানে এপার বাংলা থেকে ওপার বাংলায় চলে যাওয়া মানুষ। একজন বোধহয় মুর্শিদাবাদের, আর একজন কোন জেলা বলেছিলাম, মালদা টালদা হবে, আমার ঠিক মনে নেই। তো তারা আমার বক্তৃতা শুনে বলছেন যে আমরাও তো চলে এসেছি, এসে এখানে আমরা তো কোনোদিন নাগরিকত্বের ব্যাপারটা কখনো ভাবিনি, বুঝিনি। আর এখান থেকে হিন্দুরা যারা গেছে তাদের এরকম সমস্যা, তারা শুনে তো অবাক হয়ে গেছেন। আর আপনি যেটা বলছিলেন যে দেশ ত্যাগের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে 50 সালের মধ্যে ওখান থেকে ইন্টেলেকচুয়াল বড়লোক, বেশি লেখাপড়া জানা হিন্দুরা কিন্তু অধিকাংশ চলে এসেছিলেন। এখানে যেমন এসেছে, এখান থেকে ওখানেও গেছে। এখান থেকে কিন্তু ওই মুসলমানদের মধ্যে যারা এগিয়ে থাকা মানুষ সর্বক্ষেত্রে তারাও কিন্তু চলে যান। আপনি দেখবেন বাংলাদেশে যত মন্ত্রী হয়েছে তার মধ্যে একটা বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে গেল। বাংলাদেশে একজন বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর, ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই চেনে, তার বাবা আবুল হাসিম মুসলিম লীগের যে জেনারেল সেক্রেটারি ছিলেন। মানে এরকম বিশিষ্ট মুসলমানরা ওদেশে চলে যান, বিশিষ্ট হিন্দুরা চলে আসেন। আর মুসলমান যারা, সাধারণ মুসলমান যারা, তারা 64 সালে যেটা রায়ট হয়েছিল নদিয়া, উত্তর 24 পরগনা, তখন একটা ব্যাপক হারে চলে যায়। মানে আপনি এই যেখানে বসে আমরা সাক্ষাৎকারটা দিচ্ছি, এই মসলন্দপুর, কিন্তু এই জমিটা মুসলমানদের, এই পাড়াটা সব মুসলমানের জমি, এরা সব চলে যান। কেউ বিনিময় করে গেছেন, কেউ ওই সময় ভয়ে চলে গেছেন। আবার ওখান থেকে লোকজনও এখানে এসেছেন। তো যারা চলে গেছেন তাদের কোনো সমস্যা, নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা কখনো হয়নি। ওখানেও কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিয়েছে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এখন থেকে 10-15 বছর আগে দিয়েছে বাংলাদেশ সরকার। কিভাবে দিয়েছে? যারাই ওই দেশে বসবাস করেন স্থায়ীভাবে সবাইকে দিয়ে দিয়েছে। এইবারে তারপরে যারা গেছেন তাদের কিছু ডকুমেন্ট দেখানোর প্রয়োজন যে তারা নাগরিক কি নাগরিক না। ভারতবর্ষের ক্ষেত্রে কি হলো, কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন কিন্তু এই নাগরিকত্ব নিয়ে কি আইন আছে না আছে এটা নিয়ে সমস্যা হয়নি। এখানে মানুষ আসতেন, এসে একটা দরখাস্ত করতেন, যারা করেছেন নাগরিকত্ব পেয়ে গেছেন, কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছেন, এগুলো হতো। গ্রামেগঞ্জে যারা থাকতেন তাদের চাকরি বাকরির দরকার হতো না, ফলে নাগরিকত্বেরও দরকার হতো না। চাষবাস করেন, নাগরিকত্ব লাগতো। আমি যশোর বোর্ডের সার্টিফিকেট, ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট, রাজশাহী ইউনিভার্সিটির সার্টিফিকেট, চাকরি করতে চাই, তখন আমার নাগরিকত্বের সার্টিফিকেটটা লাগতো, এবং সেটা দরখাস্ত করলেই পাওয়া যেত, 7 দিনের মধ্যেই দিয়ে দিত। আমি এটা কংগ্রেস আমলের কথা বলছি। আইন কি ছিল এই নিয়ে উদ্বাস্তুরা জানতেন না, হয়ে যেত। যারা গ্রামেগঞ্জে চাষবাস করতো তাদের নাগরিকত্বগুলো প্রচলন না, ভোটার লিস্টে নাম তো ভোট দিত, হয়ে গেছে। 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রথম একটা ওই নাগরিকত্ব সংশোধনী বিল আনে, যেটাতে বলে যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বা বাইরে থেকে যে কেউ ভারতে এসেছেন বিনা পাসপোর্টে বা বিনা বৈধ অনুমতি না নিয়ে, তারা সবাই অনুপ্রবেশকারী। মানে হিন্দু মুসলমান সবাই, যদিও আইনটাই করলো সবাই অনুপ্রবেশকারী, ওরা প্রচার শুরু করলো হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী, এই শয়তানিটা করলো। কিন্তু আসলে সবাইকে অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। আর সবাইকে অনুপ্রবেশকারী ঘোষণা করা মানে কি, এসেছে কারা? হিন্দুরা এসে 99% হিন্দুরা এসেছে, আসলে হিন্দুদের অনুপ্রবেশকারী ঘোষণা করলো। এই সময় থেকেই বিজেপি হিন্দুদের এই নাগরিকত্ব সমস্যা তৈরি করেছে। ফলে এরা হিন্দু ধর্মের কথা বলছে, ওখানে যারা আছে তাদের জন্য সত্য মিথ্যা প্রচার করছে। মানে শুভেন্দু, আপনি জানেন যে বললেন যে বাংলাদেশে হাসিনার পতনের সাথে সাথে বলেছেন 1 কোটি হিন্দু চলে আসবেন, একজনও কিন্তু আসেনি। মানুষ কিন্তু এগুলো মনে রাখে না। তো এখন তারা বলছেন এখানে যারা চলে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্বর সমস্যার কোনো সমাধান করছে না। ওরা ওখান থেকে যা বলছে
মুসলমানদের দরদি এটা কিন্তু 2000 জন, আমি অন্য সব বাদ দিলাম। কারোরই নাগরিকত্ব হবে না সেটা আলাদা কথা, বা 2-4 জন পাবে, বেশিরভাগই পাবে না, আলাদা কথা। কিন্তু 2014 সালের পরে যারা এসেছেন তারা তো আইনগতভাবে সবাই অনুপ্রবেশকারী, মানে বেনাগরিক নয়, অনুপ্রবেশকারী। ভারতবর্ষে হিন্দুরাই অনুপ্রবেশকারী ঘোষণা করেছে কারা? বিজেপি। অথচ ওখানকার হিন্দুদের জন্য তারা কত নাকের জল চোখের জল এক করে ফেলছে। না, সেটাই তো বলছি যে যারা দিনরাত হিন্দু প্রেম দেখাচ্ছে তারা হিন্দুদের জন্য ভাবছে না কেন? এই দিশারিতে তারা করছে, এবং এইটা করছে তো আলটিমেটলি এই হিন্দু বলে এখানকার মুসলিম বিদ্বেষটাকে উস্কে দেওয়া, করে হিন্দু ভোট এক কাট্টা করা দিয়ে। না, ওইটাই ভোটের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। কোনো মুসলিম কিন্তু বলেনি যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের বা মতুয়াদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে না। কোনো মুসলিম সম্প্রদায় কিন্তু এই কথা বলেনি, কোনো মুসলিম সংগঠনও বাধা দেয়নি। বরং সুকৃতি রঞ্জন বিশ্বাস বললেন যে মসলন্দপুর সহ বিভিন্ন জায়গায় মুসলিমরা ওপারে চলে যাওয়ার পর সেই সব জায়গাতে উদ্বাস্তুরা আছে, কেউ বিনিময় করে বা কেউ ভয়ের কারণে চলে যাওয়ার পরে সেই জায়গাতে আছে, কোনোদিন বাধা দেয়নি। প্রশ্ন হচ্ছে যে ওপার বাংলাতে যেসব মুসলিমরা চলে গেলেন তাদের নাগরিকত্ব স্বাভাবিক প্রক্রিয়াতে হয়ে গেল, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় তারা জায়গা পেলেন। কিন্তু এপার বাংলায় যারা এলেন তাদের নাগরিকত্ব নিয়ে কেন রাজনীতি করা হবে? নাগরিকত্বের প্রমাণ চাওয়া কেন হবে? কেন অনেককে আত্মহত্যা করতে হবে? কেন অনেককে হতাশায় ভুগতে হবে? কোনো মুসলিম তো বাধা দেয়নি। এই প্রশ্নটা কিন্তু আমাদেরও। কেন আমাদেরও? পৃথিবীর যে কোনো নির্যাতিত শোষিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ভারতবর্ষ আমাদের দেশ দীর্ঘদিন হলো ভাগ হয়ে যাওয়া, প্রত্যেকে সেটেল হয়ে গেছে। বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশি আছে, ভারতে যারা আছে তারা ভারতীয় আছে। এখন এপার থেকে ওপারে তাড়িয়ে দেওয়া বা ওপার থেকে এপারে আসা এরকম কোনো সম্ভাবনা নেই, আন্তর্জাতিক আইনেও নেই, দেশীয় আইনেও নেই, বাধ্যবাধকতা নেই। এ নিয়ে রাজনীতি হতে পারে, একটার পর একটা সরকার বদল হতে পারে, কিন্তু মতুয়া উদ্বাস্তুদের যে সমস্যা সেই সমস্যার সমাধান কবে হবে আমরা জানি না। আমরা এই কারণেও ইন্টারভিউটা নিলাম যাতে মিডিয়া প্রোপাগান্ডা করে সম্প্রদায়ের মধ্যে যাতে হিংসার বাতাবরণ তৈরি না হয়। সংখ্যালঘু সমাজের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, সে ভারতবর্ষ হোক বাংলাদেশ হোক। কিন্তু সংখ্যালঘুদেরকে রাজনীতির কাঠি হিসাবে ব্যবহার করে তাকে বারুদ আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, ব্যবহার করা, এটা অত্যন্ত জঘন্যতম কাজ, লজ্জাজনক কাজ। এতে দেশ পিছিয়ে যায়, আন্তর্জাতিক সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আপনার কাছ থেকে আমার শেষ প্রশ্ন, যে ভারতবর্ষের সংখ্যালঘু নিয়ে কম বেশি সবাই জানে, দলিতরা কেমন আছে? যারা বলে যে দলিতরাও হিন্দু, মতোয়ারাও হিন্দু, কম বেশি মানে বিভিন্ন সার্টিফিকেট বলেন বা স্কুলে বলেন পরিচয়পত্র দিতে গিয়ে হিন্দুটা তো লিখতে হয়, সুতরাং হিন্দুই ধরুন। দলিতরা কেমন আছে? যে নির্যাতনের কথাগুলো আসে দলিতদের উপরে, সেটা তো মুসলিমরা করে না। দলিতরা কেমন আছে? আপনি দীর্ঘদিন দলিতদের উপর কাজ করছেন। আমি আপনার প্রশ্নের উত্তরে আগে একটা কথা একটুখানি উল্লেখ করি, যেটা প্রায় ব্যবহার হয় কিন্তু মানুষ সত্যটা জানে না। বাংলাদেশে কিন্তু একটা বড় ইস্যু, মানে এই হিন্দু মুসলিম প্রশ্ন, এবং সেটা নিয়ে এখানেও পোলারাইজেশনের চেষ্টা হয়, সেটা হচ্ছে শত্রু সম্পত্তি আইন, এনিমি প্রপার্টি। যে ওখানকার হিন্দুদের সম্পত্তিগুলো এনিমি প্রপার্টি ডিক্লেয়ার করে তাদের বঞ্চিত করা হচ্ছে। এইটা কিন্তু, এই শত্রু সম্পত্তি আইন কিন্তু ভারতেও আছে। এইটা কিন্তু কেউ কোনো মিডিয়া প্রচার করে না, লেখে না, বলে না, জানে না। একই সময়, প্রায় একই সময় 65 সালে যুদ্ধের পরে ওখানে শত্রু সম্পত্তি আইন তৈরি হয়। ভারতেও, ভারতের গভর্নমেন্ট, এটা তখন কংগ্রেস গভর্নমেন্ট, তারা শত্রু সম্পত্তি আইন তৈরি করে এবং ওখানে অনেকটা ডাইলুট করেছে, মানে সরল করেছে যাতে কিছু সম্পত্তি হিন্দুরা পায়। তার মধ্যে অনেক রকমের পেশগোছ আছে যাতে পাচ্ছে না শেষ পর্যন্ত, কিন্তু তবুও আইনটা খানিকটা তরল করেছে। ভারতে কিন্তু একের পর এক এটা আরও কঠিন করা হয়েছে। আপনি জানেন প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি, তখনও আরেকটা অর্ডিন্যান্স আসে এটাকে আরও বেশি কঠোর করার জন্য, যাতে মুসলমানদের সম্পত্তিটা কোনো ক্রমেই তারা ভোগ দখল করতে না পারে। আমি এই কথাটা বললাম কারণ এটাও একটা এই হিন্দু মুসলমান করার জন্য একটা বড় ইস্যু। আর আপনি যে প্রশ্নটা করলেন শুনুন, আমি দলিত প্রশ্ন নিয়েই আসছি। তার আগে একটা কথা বলি, তো বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রশ্ন। আচ্ছা, সাম্প্রদায়িকতা মানে কি শুধু দাঙ্গা হাঙ্গামা? সাম্প্রদায়িকতা মানে হচ্ছে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করাও তো সাম্প্রদায়িক, মানে ধর্মীয় কারণে যদি বঞ্চিত হয়। তা যেটা আমরা জানি যে 7-8% হিন্দু আছে বাংলাদেশে। আপনি বলুন তো সরকারি চাকরি বাকরি কত?
জানি এইটা একজ্যাক্ট আমরাও জানি না, কেউ বলছে না, কিন্তু সাধারণভাবে এটা আছে 20%-এর আশেপাশে, সামান্য কম বা বেশি হিন্দুরা ওখানে চাকরি বাকরি করেন। তা যদি সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন, সেখানকার পলিটিক্স যদি বায়াস হতো হিন্দুদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক হতো, তাহলে তারা এই সরকারি চাকরি বাকরিটা পেতেন। আপনি ঠিক তার উল্টোটা যদি ভারতে আসেন, ধরুন এই সব থেকে একটা সময় পর্যন্ত তো মুসলমানদের মক্কা বলতো পশ্চিমবঙ্গ, সে পশ্চিমবঙ্গে যদি সাচার কমিটির রিপোর্টে দেখেন 27%, 27.1%, আমি সেই সময়ের সেন্সাস বলছি, বোধহয় 2001-এর সেন্সাস, 2006 হলো, 2001-এর সেন্সাসে বলতো 27.1, চাকরি বাকরি কত 3%, উচ্চশিক্ষায় কত মুসলমানরা আছেন 200 জনে 1 জন, 0.50। তা এই যে মুসলমানরা সমস্ত ক্ষেত্রে বঞ্চিত, মানে সরকারি ইয়েতে, এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, এখানকার পলিটিক্স যদি সাম্প্রদায়িক না হতো এটা হয়। ফলে সাম্প্রদায়িকতা, আপনি গুজরাট দাঙ্গার মতো দাঙ্গা হয় না বাংলাদেশে, শুধু এইটা না, এটা তো আছেই, বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা হয় না, যেটা আমরা আগেও বলেছি। সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা বা সংখ্যালঘুরা, তাদের যেটা একটা ডেমোক্রেসিতে কী হয়, ইকুয়াল রিপ্রেজেন্টেশন, সংখ্যার অনুপাতেরও দ্বিগুণ তারা ভোগ করছে। এটা কিন্তু একটা বাংলাদেশিরা যদি দাবি করে, এটা তাদের একটা পজিটিভ জায়গা যে আমরা তো এইটা হিন্দুদের, সংখ্যালঘুদের এই সুযোগটা দিচ্ছি। সংখ্যালঘুরা ভালো থাকলে ভালো, আমি সেটা বলছি না, সংখ্যালঘুরা ভালো থাকলে বলছি। এবারে দলিতদের কন্ডিশন, দলিতদের বিষয়টা আপনি কদিন আগে দেখেছেন তামিলনাড়ুতে মন্দিরে প্রবেশ করেছে বলে 3 জন দলিতকে খুন করে দিল। এ তো মানে আমি বলছি 1 সপ্তাহে ঘটনা। আপনি হরিয়ানাতে দেখেছেন এই বিজেপি ক্ষমতায় আসবার পরে দলিতের পায়ে দড়ি বেঁধেছে আর জিপের পেছনে দড়ি বেঁধেছে, তো শহরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, বলার মতো কেউ নেই, মানে এটা রাতের অন্ধকারের ঘটনা নয়, এটা হচ্ছে। কোনো কারণে ছেলেমেয়েরা যদি 2 বর্ণের ছেলেমেয়েরা দলিতের সাথে একটা উচ্চ বর্ণের বিয়ে নয়, মানে প্রেম হয়েছে, খুন করে দিচ্ছে। ফলে এরা হিন্দু হিন্দু যেটা বলছে, সেখানে কোনো রকম আত্মীয়তারও সুযোগ নেই। অস্পৃশ্যতাও এখন অবধি আইন, এত বছর আইন হওয়ার পরেও অস্পৃশ্যতা আইন 1933-তে কিন্তু প্রথম অস্পৃশ্যতা বিল আসে, MC রাজা এনেছেন ব্রিটিশ পার্লামেন্টে। আজ পর্যন্ত অস্পৃশ্যতা এখানে রয়ে গেছে। ফলে দলিতরা এখানে খুবই খারাপ আছে, যেটুকু সংরক্ষণ আছে আজও কার্যকরী হয় না। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে 28% রিজার্ভেশন, 12% এখনও অবধি পায়, সেগুলো উচ্চবর্ণের হিন্দুরা নানান রকম কারচুপি করে তারা বঞ্চিত করে যাচ্ছে। ফলে এই জায়গাতে হিন্দু হিন্দু বললেও দলিতরা খুব খারাপ অবস্থায় আছে, সে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলুন, নির্যাতনের ক্ষেত্রে তাই। পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত আসেনি এখন অবধি একজন দলিতের, অথচ তারা এখানে 3 ভাগের 1 ভাগ মানুষ হচ্ছে মানে নাম পর্যন্ত প্রস্তাব আসেনি। একটা পলিটিক্যাল পার্টির লিডার নেই, একটা ট্রেড ইউনিয়নের লিডার নেই। এগুলো তো একটা মেকানিজম, তাদের কীভাবে সাপ্রেস করে রাখা যায়। ফলে এরা যেটা বলছে যে ওখানে হিন্দু মানে তো ওখানে দলিত, ওখানে যারা হিন্দু আছে বাংলাদেশে তার হয়তো 90 ভাগই হচ্ছে দলিত, অথচ নিজের দেশে দলিতদের মানে একেবারে পশ্চিমবাংলা যারা উচ্চবিত্ত মুসলিমরা ছিল তারা চলে গেছে, আর হিন্দু উচ্চবিত্তরা চলে এসেছে, ছাড়া আর কিছুই না। ভোটের রাজনীতির জন্য তারা এটা করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ভালো থাকুক, এখানকার 140 কোটি মানুষ কাঁধে কাঁধ রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করুক, সেটা আমরা চাইব। কিন্তু মিডিয়া বা বিভিন্ন রাজনৈতিক দল যদি রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার চেষ্টা করে, দলিতদেরকে ব্যবহার করার চেষ্টা করে, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক বা ভারতবর্ষ, সেটা নিন্দাজনক। যদি সত্যিই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে কোনো দেশে, এবং আমরা মনে করি কিছু তো ঘটছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়কে বুকে টেনে ভালোবাসা দিয়ে মাথা হাত বুলিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের, প্রশাসনের এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের। সেটা ভারতবর্ষের ক্ষেত্রে যেমন সত্য, পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও সত্য। আমরা চাইব সংখ্যালঘুরা একেবারে আতঙ্কমুক্ত থাকুক, নিশ্চিন্তে যোগ্যতার ভিত্তিতে সমান অধিকার পাক, তাদের দেশের উন্নয়নে তারা বড় ভূমিকা রাখুক। বাংলাদেশে যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশি, পাকিস্তানে যে জন্মগ্রহণ করেছে সে পাকিস্তানি, আমেরিকায় যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে আমেরিকান, ভারতবর্ষে যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে ভারতীয়। সে কোন ধর্মের, কোন গোত্রের, কোন জাতির, সেটা বড় পরিচয় নয়। পৃথিবীর সকল মানুষ এই কনসেপ্টে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে মনে হয় রাজনীতির এই সব কারবারিদের কারবারগুলিকে ভেঙে দিতে পারবো। আমরা চাইব
ভারত সরকার খোঁজ রাখুক, পৃথিবীর বিভিন্ন দেশের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়াক। আমরা চাইব ভারতবর্ষের মানুষ গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।